স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের উপর ন্যায় ও ন্যায্যতার বিজয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ের পর ফেসবুক স্ট্যাটাসে এভাবেই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তারেক রহমান আরও বলেন, আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সহনশীল সমাজ গড়ে তোলার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য থেকে এক বিবৃতিতে তিনি জানান, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ছিল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। পরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গোটা জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এই মানুষকে আপনি দিল্লি থেকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে এদের মাথা নত করতে পারবেন না। 15 বছর আওয়ামী লীগের শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্নীতির লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতোই। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয়। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুণ্ঠনের চিত্র। প্রতিবেদনের তথ্য, 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। নতুন সরকার ঋণ শোধের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ পেল না। প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা ঐতিহাসিক দলিল, কি বলার জন্য এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য 15 বছরে ভয়ের রাজত্ব এতটাই প্রকট ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল। মন্তব্য প্রধান উপদেষ্টার। ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো হিসাব পাওয়া গেল কিনা, এগুলো বিষয়। এ প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত বলে মত দেন প্রধান উপদেষ্টা। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। প্রতিবেদনে বলা হয়েছে, 29টির মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা গেছে প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দিয়েছে কমিটি। আশা করি যে প্রক্রিয়া তার টিম তৈরি থাকবে মানুষের প্রশ্নের জবাবের জন্য। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে আওয়ামী লীগের আমলে পাচারের টাকা ফেরত আনতে কাজ করছে সরকার। 10 ডিসেম্বর থেকে এফবিআই সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কয়েকজন ব্যবসায়ী ও তাদের দোসরদের মাধ্যমেই এসব লুটপাট হয়েছে। গত 15 বছরে যা হয়েছে তার বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব। বলেন, যারা পুরো দেশকে লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ,
এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয়, টাকাটাকে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে। জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছে, পরামর্শ দিচ্ছে যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিং এর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। স্ত্রী মিতু হত্যা মামলায় হাইকোর্টের জামিনের কাগজ চট্টগ্রাম কারাগারে পৌঁছালেও মুক্তি পাননি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এদিকে তার জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। প্রায় 3 বছর 7 মাস কারাগারে থাকার পর বুধবার হাইকোর্ট থেকে জামিন পান বাবুল আক্তার। রবিবার সকালে জামিন আদেশের অনুলিপি চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া হয়। মুক্তি না পাওয়ার বিষয়ে বাবুল আক্তারের আইনজীবী জানান, দেরিতে বেইল বন্ড পৌঁছানোয় কারা কর্তৃপক্ষ দাপ্তরিক কাজ শেষ করতে পারেনি। আরেক আইনজীবী শিশির মনির জানিয়েছেন, মোশাররফ হোসেনের আবেদনের বিষয়ে শুনানি হবে মঙ্গলবার। আনন্দ উল্লাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হলো গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ানগালা। নতুন ফসল ঘরে তোলার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো হয় এই উৎসবে। গারোদের ঐতিহ্যবাহী গান ওয়ানগালা ওয়ানগালা, সেই সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশন। এরপর ক্রুশ চত্বরে বাণীপাঠ, প্রদীপ প্রজ্বালন আর ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে। গারোদের সংস্কৃতি ও কৃষ্টির অন্যতম উৎসব ওয়ানগালা। নতুন ফসল ঘরে উঠবে, তার আগে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ আর মনোবাসনা নিবেদন করা হয় এই উৎসবে। একে নবান্ন উৎসবও বলা হয়। আমাদের নতুন ফসল কেটে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি। সবার বাড়ি থেকে আমরা এটা একটু করে সংগ্রহ করে সৃষ্টিকর্তাকে উৎসর্গের জন্য দিয়ে থাকি। শত ব্যস্ততা থাকলেও আমি এখানে চলে আসি, এটা একটু অন্যরকম বৈচিত্র্যপূর্ণ। উৎসব ঘিরে ছিল বর্ণিল আয়োজন। ফুলছড়া চা বাগান মাঠ পরিণত হয় গারোদের মিলন মেলায়। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। সবাই একসাথে মিলিত হতে পারে এই ওয়ানগালা উৎসবে। এটা অনেক প্রাচীন থেকে আমরা উদযাপন করে আসছি। আমাদের খ্রিস্ট রাজাকে আমরা উৎসর্গ করি, ওনাকে এই ফসল উৎসর্গ করার পরেই এটা আমরা গ্রহণ করে থাকতাম, বা এখনো যেটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। প্রকৃতি পূজারী গারোরা সময়ের পরিক্রমায় খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। একসময় তারা নতুন ফসল কেটে শস্য দেবতাকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করত। তবে এখন উৎসর্গ করা হয় যীশু খ্রিস্টকে। ডিবিসি নিউজ ডেস্ক। মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধে যশোরের নাটিকা ও পটের গান হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে উইন্ড্রক ইন্টারন্যাশনাল এই আয়োজন করে। নাটিকা এবং পটের গানের মাধ্যমে মানব পাচার ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। নাটিকাটি পরিবেশন করে থিঙ্ক স্ক্রাব সংগঠন। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কি অবস্থা হয় বলুন তো, কি অবস্থা হয়? কিছু দুষ্টু সাইক্লোন ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত 19 জনের প্রাণ গেছে। শ্রীলঙ্কায় 16 ও তামিলনাড়ুতে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শনিবার শ্রীলঙ্কা ও ভারত উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে সাইক্লোন ফিনজাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে দেখা দিয়েছে বন্যা। রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে। সাময়িক বন্ধ থাকার পর চালু হয়েছে চেন্নাই বিমানবন্দর। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। সাইক্লোন ফিনজালের আঘাতে শ্রীলঙ্কায় হতাহতের ঘটনা ঘটেছে। কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1,38,944 পরিবার। এদিকে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের পাশাপাশি গৃহহীন হয়ে পড়েছে 1,22,000-এরও বেশি মানুষ।
অন্যদিকে থাইল্যান্ডে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা দেখা দিয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের পাশাপাশি দক্ষিণাঞ্চলের অন্তত 13,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুদেশে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। কাতারের ওয়াকরাত উদ্বোধন করা হয়েছে জামান রেস্টুরেন্ট। আমিন ব্যাপারী জানান, রেস্টুরেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফজলুর রহমান, কামরুল হাসান, শাহ আলম সহ অনেকে। প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রেমিটেন্স পাঠাতে এসব রেস্টুরেন্ট ব্যবসা ব্যাপক ভূমিকা পালন করছে বলে জানান আখতারুজ্জামান। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। জেদ্দা প্রতিনিধি আর নোমান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও শ্রমমন্ত্রী কাজী ইমদাদুল হক। ছিলেন বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল গভর্নমেন্ট বোর্ডের সভাপতি মেজবাউদ্দিন। এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজনের কথা জানানো হয়। মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মানে প্রথমবার অনুষ্ঠিত হলো ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস। প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, শনিবার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে ভয়েস এশিয়ানের এডিটর অ্যান্ড সিইও সাংবাদিক ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে অতিথি ছিলেন এমবিএফ এর প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, আইআইইউএম এর প্রফেসর ডক্টর একেএম হাসানুল হক সহ অনেকে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। জাতীয় দলের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান, এমন মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তার দেশে খেলার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। ডানা 36 বিপিএল এর আনুষ্ঠানিক মাস্কট। আনুষ্ঠানিকভাবে এই মাস্কট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত সহ অনেকে। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের জাকজমক আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয় তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠানে। বিপিএল এর মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি। যেই টিম নিয়ে করা হচ্ছে, আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি, যেটা আগে কখনো হয়নি, এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম, বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। তবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক যদি, কিন্তু তার দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। সেই সাথে জাতীয় দলের সাথে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব, এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কী চিন্তা করছে। উইন্ডিজ সফরে নেই সাকিব, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই এই অলরাউন্ডার, সেটা এখন অনেকটাই নিশ্চিত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।